আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অর্ষা দর্শনের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছে। ওর আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দর্শন কি বলে সেটা জানার। সেদিনের পর আর দর্শনের সাথে দেখা হয়নি। দর্শন হসপিটাল থেকে সরাসরি আসবে। অর্ষা আগে আগে এসে বসে আছে। বুঝতে পারছি না দর্শন কেন ডেকেছে। কিছু বলার থাকলে মোবাইলে বলতে পারতো, এভাবে ডাকার কি আছে। এসব ভাবতে ভাবতে দেখলো ডাক্তার সাহেব চলে এসেছে। চোখের চশমাটা খুলে অর্ষার দিকে এগিয়ে এলো। অনেক দিন পর আবার দর্শনের চোখে চশমা দেখতে পেল। দর্শন অর্ষাকে দেখে এগিয়ে এলো। চেয়ার টেনে বসে ওকে এক পলক দেখে প্রশ্ন ছুড়ে দিল, কেমন আছো? অর্ষা দর্শনকে পর্যবেক্ষণ করে বলল, ভালো। দর্শন মৃদু হাসল। তারপর অর্ষার চোখের দিকে চেয়ে বলল, তুমি কি সত্যি অর্ষা? মানে? এই যে ভালো আছো তাই? আমাকে ছাড়া এত ভালো কি করে থাকো? আগে তো একটা দিন ভালো কাটতো না আমাকে ছাড়া। ভালোবাসা বদলে গেল কি করে আজকে? অর্ষা ওর প্রশ্নে নির্বাক। বলতে ইচ্ছে করছে সবকিছুই বদলে গেছে। না চাইলেও পরিস্থিতির কারণে বাধ্য হয়ে ভালো থাকতে হয়। ভালো না থেকে উপায় নেই, কিন্তু কিছুই বলতে পারল না। দর্শন ওর কাছ থেকে উত্তর আশাও করেনি। পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করলো। বক্সটা টেবিলের উপরে রাখলো। অর্ষা আর চোখে ওর কাজ দেখছে। বক্সটা দেখে এর ভেতরে কি আছে কিংবা কেন বের করেছে এর কারণ উদ্ঘাটন করতে পারল না। তাই চুপ করে দেখেও না দেখার ভান করে রইল। দর্শন বক্সটা টেবিলের উপরে রেখে চুপচাপ বসে আছে। অর্ষার ধৈর্যের বাঁধ ভাঙতেই প্রশ্ন করল, আমাকে ডেকেছো কেন? দর্শন বাঁকা হাসল। তারপর মাথা চুলকে বলল, গুড কোয়েশ্চেন। এতক্ষণ একটা কাজের কথা বলেছো। দর্শনের এমন রহস্য কিংবা ভনিতা করে কথা বলা অর্ষার মোটেও ভালো ঠেকছে না। দর্শন বক্সটা খুলে অর্ষার সামনে ধরল। অর্ষা বক্সের ভেতরে একটা রিং জ্বলজ্বল করতে দেখে দর্শনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ওর চোখে মুখে বিস্ময়। প্রশ্ন দেখে দর্শন আর ভনিতা করল না, সরাসরি বলল, উইল ইউ ম্যারি মি? ওর প্রস্তাবে অর্ষার ভেতরে তোলপাড় হতে লাগলো। ইচ্ছে করছে বলতে ইয়েস, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে না। বারবার কে যেন বলছে আবেগে ভেসে যাস না। অর্ষার চোখের কোণে পানি জমেছে। নিজেকে কন্ট্রোল করে বলল, তোমার মাথা ঠিক আছে? সব জেনেও কি করে এমন প্রস্তাব দিচ্ছ? সব জেনে মানে কি? যেভাবে বলছো মনে হচ্ছে 2 সেকেন্ডের মাথায় মরে যাচ্ছ। জীবন অনিশ্চিত আর খুব ছোট। এই জীবনে সুখী হতে বড় কিছু প্রয়োজন হয় না, না ভেবে চিন্তে ঘেটে ঘুটে সব হয়। আর হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আমি সুস্থ, স্বাভাবিকভাবেই বিয়ের প্রস্তাব দিয়েছি। দেখো দর্শন, বয়সটা পাগলামির না। তুমি আগে থেকেই যথেষ্ট ম্যাচিউর। আশা করি এখন আরো ম্যাচিউর হয়েছো, তাই আবেগে ভেসে যেও না প্লিজ। তুমি অপরাধ বোধে ভুগছো, তাই তো? এখানে তোমার কোনো অপরাধ নেই। আমি বলছি, আমার সাথে যা হয়েছে সেটা আমার ভাগ্যে ছিল, তাই হয়েছে। দ্যাটস ইট। এসবে আর নিজেকে জড়িও না। যদি আমার কথা বলো তো বলবো আমি ভালো আছি। আমি আমার লাইফ নিজের পছন্দ মতো গুছিয়ে রেখেছি। কোনো কিছুর প্রয়োজন নেই আমার, আর না কমতি আছে। বিয়ে, সংসার এসবে আমার কোনো আসক্তি নেই। আমি যে লাইফ লিড করছি সেটা আমার জন্য একদম পারফেক্ট। তাই প্লিজ আমার জন্য চিন্তা করো না। নিজের লাইফে ফোকাস করো আর ভালো থাকো। আর হ্যাঁ, কখনো কোনোদিন আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দর্শনের কান চলে যাচ্ছিল। রাগিকা রিরি করছে, হয়েছে তোমার? তোমার লেকচার শুনতে আমি আসিনি এখানে। এমন 2-4 লাইনের লেকচার আমিও দিতে জানি। বড় লায়ক হয়ে গেছো না? ভালো জব, ভালো স্যালারি, ব্যাস মাথায় উঠে গেছো। বড় ম্যাচিওর হয়ে গেছো। আবেগ আর বাস্তবতা আমাকে শেখাচ্ছ? এইসব ড্রামা আমার সামনে একদম করবে না। মাথায় রক্ত উঠে যায় সব সময়। তোমার এই লেকচার শুনতে আমার ভালো লাগে না। আমি এসেছি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আচ্ছা অর্ষা, তোমার কি মনে হয় আমার সামান্য জ্ঞান বুদ্ধি কিছুই নেই? আমি সেটা বলছি না, বলছি আমার নিজের কথা। আমি বিয়েতে ইন্টারেস্টেড নই। কেন নাও? কারণ আমি অপরা। আমি মা হতে পারবো না, তাই আমি বিয়ে করতে চাই না। অর্ষা দুহাত জোর করে দর্শনের সামনে। চোখ বেয়ে দুফোঁটা পানি পড়ল। প্লিজ আমার পিছু ছেড়ে দাও, ভালো লাগছে না আমার। দর্শন চেঁচিয়ে উঠল, কিসের অপারগতা?
এত না লাইক হয়েছো, এত না পড়াশোনা করেছো, তুমি না আধুনিকা, তাহলে তোমার চিন্তা ভাবনা এত চিপ কেন? কোনো মানুষই পারফেক্ট হয় না। এর মানে এই না যে জীবনের কাছ থেকে সে কিছুই পাবে না, এর মানে এই না যে সারা জীবন সে কেঁদেই যাবে। সুখী হওয়ার অধিকার প্রত্যেক মানুষের আছে, তোমারও আছে, আমারও আছে। রেস্টুরেন্টের আশেপাশে সবাই ওদের দিকে চেয়ে আছে। অর্ষা দর্শনের নাম উচ্চারণ করে আশেপাশে তাকালো। দর্শন দেখে অনেকেই ওদের দিকে চেয়ে আছে, তাই তারা দেখিয়ে বলল। ওঠ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। দর্শন জোর করে অর্ষাকে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? দর্শন কিছু না বলে ওকে নিয়ে বের হয়ে গেল। লিফটে চড়ে ছাদে গেল। ছাদে গিয়ে অর্ষার হাত ছেড়ে দিল। ঘুটঘুটে অন্ধকার ছাদটা আলো করে রেখেছে গোটি কয়েক আলোক বাতি। দর্শন, আমাকে এখানে কেন আনলে? দর্শনের এমন ব্যবহারে অর্ষা আতঙ্কিত হয়ে আছে। দর্শনের চোখে মুখে রাগ জেদ খেলা করছে। দর্শন পায়চারি করে নিজেকে কন্ট্রোল করছে। তারপর ওর সামনে এসে দাঁড়ালো। দেখো, সুখী হওয়ার জন্য, ভালো থাকার জন্য দুটো মানুষের ভালোবাসাই যথেষ্ট। ভালোবাসা থাকলে আর কিছুই প্রয়োজন পড়ে না। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই আমাদের জন্য যথেষ্ট। দর্শন ওর দুগালে হাত রাখলো। ওর হাত নিয়ে নিচের গালে বোলালো। অর্ষার অদ্ভুত ফিলিংস হচ্ছে। কোনো কিছু ফিল করতে পারছো অর্ষা? দর্শন ওর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে ওর হাতের পাতায় ঠোঁট ছোঁয়ালো। দম বন্ধ হয়ে আসছে অর্ষার, তাই দ্রুত হাত সরিয়ে নিল। দর্শন কিছুক্ষণ থেমে গিয়ে ফের প্রশ্ন করলো। নাকি এখন আর ভালোবাসো না? অর্ষা ওর প্রশ্নে চমকে ওর দিকে তাকালো। দর্শন জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে, কিন্তু কোনো জবাব দিতে পারছে না। ওর কাছে কোনো জবাব না পেয়ে মলিন হাসলো। তারপর ধীর গলায় বলল, ফাইন। দর্শন ফাইন বলে পেছাতে লাগলো। ওর চোখ অর্ষার চোখেই আটকে আছে। এভাবে কেন পিছিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। ছাদের কিনারা ঘেঁষে যেতেই অর্ষার হুঁশ হয়। ওর বুক কেঁপে উঠল। দর্শন ছাদের কর্নারে কেন যাচ্ছে? কোনো অঘটন ঘটিয়ে ফেলবে না তো? দর্শন, স্টপ, থামো বলছি। অর্ষা ওর দিকে দৌড়ে যাচ্ছে। দর্শন থামছেই না। ওর চোখে মুখে কিছু খেলা করছে। ম্লান মুখটাই কিঞ্চিত হাসি খেলা করছে। অদ্ভুত সেই হাসি। দর্শন রেলিং ধরে দাঁড়ায়, নিচের দিকে তাকায়। পুরো দুনিয়া তুচ্ছ লাগছে, ঠিক সেদিনের মতো, সেই সকালটার মতো। বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এতগুলো বছর কম কষ্ট পায়নি, আজও পেল, আর বেঁচে থাকলে ভবিষ্যতেও পাবে। দর্শন রেলিং ধরে এক পা রেলিংয়ে তোলে। অর্ষা পেছনে থেকে ওকে ধরে ফেলে। কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আবার একই ভুল কেন করছো? অর্ষা ওকে টেনে রেলিংয়ের কাছ থেকে সরিয়ে আনে। দর্শন চিৎকার করে বলল, কি করবো আমি? এভাবে বাঁচতে পারবো না, পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচতে। অর্ষা মেঝেতে বসে পড়ল। বসে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। নিজেকে অনেক কষ্টে শক্ত করেছি, কেন বারবার দুর্বল করে দাও? অর্ষা কেঁদেই চলেছে। ওর কান্না থামছেই না। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। মনের সমস্ত কষ্টকে বৃষ্টি হয়ে ছড়াবে। দর্শন হাঁটু গেড়ে ওর সামনে বসলো। ওর মাথাটা নিচের প্রশস্ত বুকে চেপে ধরল। কেন গোপনে কষ্ট পাও? কেন আমাকে কষ্ট দাও? তুমি আমার হলে আমার আর কিচ্ছু চায় না। অর্ষা ঘর্মাক্ত মুখটা তুলে বলল, কিন্তু তুমি যদি কখনো বদলে যাও? আমি কখনো বদলাবো না, প্রমিস। আমি শীঘ্রই দুই পরিবারের সাথে কথা বলবো। যত দ্রুত সম্ভব আমি তোমাকে আমার করে নিতে চাই। অর্ষার ঘুম হচ্ছে না। বিছানায় এপাশ ওপাশ করে শুধু ছটফট করছে। দর্শনকে তো ধরা দিয়ে এসেছে, কিন্তু দর্শনের পরিবার, তারা কি বলবে? তারা কি ওকে মেনে নিবে? যদি মেনে না নেয়, যদি সময়, পরিস্থিতি আর বাবা মায়ের প্ররোচনায় দর্শন বদলে যায়, তাহলে কি সহ্য করতে পারবে? এসব প্রশ্ন অর্ষার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সকাল সকাল দর্শন ওকে কল করেছে, তখনও বিছানা ছাড়েনি। ঘুম ভাঙতেই ওর কথা মনে পড়ল। ওর মনটা বেশ ফুরফুরে। কল দিয়েই জিজ্ঞেস করলো, হ্যালো অর্ষা, কি করো? অর্ষা গম্ভীর মুখে পাল্টা প্রশ্ন করলো। এত সকালে? এই প্রশ্নে দর্শন চুপসে গেল। সকাল সকাল কল দিতে পারি না? অর্ষার মনটা অশান্ত হয়ে আছে। রাতে ঘুম হয়নি, তাই মন মেজাজ দুটোই খারাপ। তবুও নিজেকে সামলে বলল, না মানে পারো তো, কিন্তু তোমাকে হসপিটালে যেতে হবে, তাই বললাম আর কি।
দর্শনের কাছে অর্ষার কণ্ঠস্বর অন্যরকম লাগছে। নিশ্চয়ই কিছু নিয়ে ভাবছে, মনের ভেতর গুরুত্বপূর্ণ কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে। দর্শন এসব আঁচ করতে পেরে কিছুটা ডিস্টার্ব হলো। অর্ষা কী নিয়ে ভাবছে? সিদ্ধান্ত থেকে সরে যাবে না তো? আবার দূরে কোথাও হারিয়ে যাবে না তো? বহু বছর আগে যেভাবে পালিয়েছিল সেভাবে আবার পালাবে না তো? দর্শন কোনো রকমে কল কেটে দিল। সিদ্ধান্ত নিল অর্ষা কিছু করার আগেই ওকে নিজের করে নেবে, ওকে কোনো সুযোগ দেবে না। অর্ষার অফিস শেষে দর্শন ওর জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। অর্ষা ওকে দেখে অবাক হলো, কিছু না জানিয়ে হুট করে চলে এলো যে। অর্ষাকে গাড়িতে বসতে বলল। অর্ষা গাড়িতে ওঠে, বসতেই দর্শন সরাসরি বলল, আজকে আমরা বিয়ে করব। অর্ষা ওর কথা শুনে থমকে গেল। দর্শনের মতো মানুষ এমন একটা কথা বলতে পারে ভাবতেই পারেনি। পরক্ষণে ভাবল নিশ্চয়ই মজা করছে, কারণ এমন কিছু দর্শন করতেই পারে না। মজা করছো তাই না? দর্শন ড্রাইভ করতে করতে নিজের সিরিয়াস মুখখানা দেখিয়ে বলল, আমার মুখ দেখে তাই মনে হচ্ছে আমি মজা করছি? আমার মুখ তাই বলছে? অর্ষা ওর চোখে মুখে কোথাও দুষ্টুমির ছায়াও দেখতে পেল না। আর ইউ সিরিয়াস? তোমার মাথা ঠিক আছে? কথা নেই, বাচ্চা নেই, কি বিয়ে? হ্যাঁ, বিয়েটা করে ফেলতে চাই। আমি আর কোনো রিস্ক নিতে চাই না। কি ধরনের রিস্ক? তুমি কিসের কথা বলছো? আমি তোমার কথা বলছি। তুমি কিভাবে আমাকে ইগনোর করছো সেটা কি আমি দেখছি না? আমার ভালোবাসাটা গ্রহণ করেছো, কিন্তু কেন জানি মনে হচ্ছে মন থেকে কিছু গ্রহণ করতে পারোনি। তোমার মনে কিছু একটা চলছে, তাই নিজের ভালো নিজেই করছি। রুশান আর অর্পা কাজে অফিসে আমাদের জন্য অপেক্ষা করছে। দর্শন, আমার মনে কিছু চলছে না। আর তাছাড়া তোমার বিহেভিয়ারে মনে হচ্ছে আমরা নিব্বা নিব্বি। এসব পাগলামির মানে হয় না। গাড়ি ঘোরাও, বাসায় যাব। অফিস করে ক্লান্ত লাগছে, বাসায় গিয়ে ফ্রেশ হতে চাই। তোমাকে পরে কল করব। দর্শন গাড়ি থামিয়ে দিল, তারপর অর্ষার দিকে তাকালো। আচ্ছা, তুমি কি চাইছো বলো তো? অর্ষা ওর দিকে ঘুরে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি কি চাইছি জানতে চাও? আমি কি চাইছি? আমি চাইছি সবার কাছে সব খোলাসা হোক। তোমার আমার সম্পর্কের কথা, আমার সমস্যার কথা তোমার বাবা মা সব জানুক। ওনারা যদি রাজি হয় তারপর আমাদের বিয়ে হবে, এর আগে কিছু নয়। আমি আবেগে না ভেসে ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তুমি আর কিছু জানতে চাও? এই জন্য তুমি এমন করছো? হ্যাঁ, বিয়ে শুধু তোমার আমার মধ্যেই সম্পর্ক সৃষ্টি করবে না, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে তুলবে। দুটো পরিবারের মত থাকা জরুরি। আমার পরিবার থেকে কোনো বাধা আসবে না, কিন্তু তোমার পরিবার, জানি না সত্যিটা জানার পর ওনাদের কি রিয়েক্ট হবে। আচ্ছা অর্ষা, এটা আমার আর তোমার পার্সোনাল ম্যাটার, এসব অন্যদের কেন জড়াবো? পার্সোনাল হলে অতি পার্সোনাল নয়, অন্তত তোমার বাবা মা এই পার্সোনাল ম্যাটারের মধ্যে আছে, তাই তাদের জানা জরুরি। ভবিষ্যতে এই নিয়ে কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। নিজেকে অনেক কষ্টে সামলিয়েছি, ভবিষ্যতে আর কোনো আঘাত সহ্য করার মতো শক্তি আমার মধ্যে অবশিষ্ট নেই। দর্শন ব্রেকে পা রেখে সিটে হেলান দিল। কিছুক্ষণ নীরব থেকে মোবাইল বের করে কল দিল রুশানকে। রুশান আর অর্পা আগেই কাজী অফিসে গিয়ে বসেছিল। হ্যালো, তোর বাসায় চলে যা, আমরা আসছি না। সাথে সাথে কল কেটে দিল। অর্ষা মনে মনে খুশি হলেও দর্শনের মুখ দেখে ওর মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কি করবে, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে কষ্ট পাবে। শুধু কি ওর একার কষ্ট? দর্শন নিজের পরিবারও কষ্ট পাবে। তার চেয়ে ভালো না আগেই কষ্ট পাওয়া। দর্শন গাড়ি চালাচ্ছে, ওর মুখটা থমথমে। অর্ষার সাথে আর একটা কথাও বলেনি, একবারের জন্য তাকায়নি ওর মুখপানে। অর্ষা হাঁসফাঁস করছিল কথা বলার জন্য, কিন্তু সাহস পায়নি। দর্শন যদি রেগে যায় ওর কথা শুনে, তাই চুপচাপ শুধু অসহায় মুখ করে ওর দিকে চেয়েছিল। অর্ষাকে বাসার সামনে ড্রপ করে দিল দর্শন। অর্ষা বাইরের দিকে একবার চেয়ে দর্শনের দিকে তাকালো। দর্শন, দর্শন সামনের দিকে চেয়ে বলল, এখন কথা বলতে ইচ্ছে করছে না, তুমি ভেতরে যাও। অনেক বড় দায়িত্ব দিয়েছে আমাকে, সেটা পূরণ করতে হবে। অর্ষা কিছু বলতে চেয়েও বলতে পারল না। ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, দর্শনের দিকে আর একবার তাকালো। সত্যিই কি অনেক বড় দায়িত্ব দিয়ে ফেলেছে?
দর্শনকে কি এর জন্য অনেক সাফার করতে হবে? দীর্ঘশ্বাস ছেড়ে অর্ষা বাসায় ঢুকলো। দর্শন নিজেকে তৈরি করতে পারছে না, কি করে কিভাবে সবাইকে বলবে ব্যাপারটা সেটা বুঝতে পারছে না। যদি ওর বাবা মা মেনে না নেয়, বিয়ের পর যদি জানতে পারতো তাহলে অন্য রকম ছিল, কিন্তু বিয়ের আগেই যদি জানতে পারে তাদের ছেলে যাকে বিয়ে করতে চাইছে সে কখনো মা হতে পারবে না, তাহলে কোনো বাবা মা মেনে নিতে চাইবে? দর্শনের কিছুই ভালো লাগছে না, মনটা কেমন উথাল পাথাল করছে, তাই বাসা থেকে বের হয়ে গেল। আয়ানদের বাড়ির বাহিরে পায়চারি করছে আর বারবার গেটের দিকে তাকাচ্ছে। গাড়ির উপর হেলান দিয়ে অর্ষাকে কল করলো। অর্ষা তখনই গেট খুলছে। কল কেটে দিয়ে গেট খুলে বের হয়ে এলো। দর্শনকে দেখে ওর দিকে দৌড়ে এলো, সরাসরি গিয়ে পড়ল ওর বুকের মধ্যে। ওকে জড়িয়ে ধরে নিজের অশান্ত মনটা শান্ত করার প্রয়াস চালাচ্ছে। দর্শন ওকে বাসায় নামিয়ে দিয়ে যাওয়ার পর থেকেই মনটা কেমন করছে। দর্শনকে বুকের মাঝে আঁকড়ে ধরে রেখে কাঁদো কাঁদো সুরে বলল,